হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও উপস্থিত হয়েছি আপকামিং ডাব্লিউপি কনস্টেবল 2025-এর এক্সামকে ফোকাস করে কিন্তু আমি ইংলিশের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ঠিক আছে, তো আমাদের কিন্তু ক্লাস চলছে এখন বেসিক ইংলিশ নিয়ে, এবং এই বেসিক ইংলিশ থেকে আমি এখন করাচ্ছি পার্টস অফ স্পিচ, যেটা ইংলিশের বেসিক প্লাস বলতে পারো খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু আপকামিং যত কিছু করানো হবে, সে তুমি টেন্স বলো, ভয়েস চেঞ্জ বলো, স্পটিং এরর বলো, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স বলো, সমস্ত কিছুতেই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এবং পার্টস অফ স্পিচের আজকের ক্লাসে কিন্তু আমি ভার্ব নিয়ে আলোচনা করব, যেটাকে বাংলায় বলা হয় ক্রিয়াপদ। ভার্ব নিয়ে কিন্তু আলোচনা করব, আর এটা আমাদের ভার্বের আজকে পার্ট 1, কারণ এটা একটা ভিডিওতে করলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধাও হতে পারে। তো সেই জন্য কিন্তু আমি পার্ট 1-এ আজকে একটি ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, ভিডিও মানে ভার্ব থেকে এটা নিয়ে আলোচনা করব। আর তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে আমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের এক্সামকে ফোকাস করেই কিন্তু আমরা মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি, এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা এখন তোমাদের যে সিলেবাস রয়েছে ডাব্লিউপির জন্য, তো সেই সিলেবাস কিন্তু আমরা করাচ্ছি। এখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। ঠিক আছে, তো তোমরা যারা একদমই নতুন, যারা হয়তো বা আজকের আমার ক্লাসটি প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে যখনই আমরা কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, যে কি করে তোমাদের জিনিসটা শুরু করতে হবে, ইংলিশ পড়া, সিলেবাস কি আছে, এবং বেসিক কিছু ক্লাস দিয়েছি, যেই ক্লাসগুলো তোমরা এখনও দেখোনি, তারা অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো এই ভিডিও শেষে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পরপর কিন্তু সব দেখে নিবে, তাতে করে তোমাদের বেসিক ইংলিশ নিয়ে যত ডাউট বা ইংলিশ নিয়ে যত তোমাদের ভয়, সেগুলো কিন্তু কেটে যাবে। কেমন? তো অবশ্যই তোমরা সেগুলো দেখবে, আর এই ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কেমন? চলো তাহলে আমাদের চলছে কি এখন পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ জিনিসটা কি, এটা প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা যে শব্দ, সেই শব্দগুলোকে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ বলি, তাই না? যেমন এখানে যেমন একটা বাক্য দেওয়া আছে যে রাহুল ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য গার্ডেন, হ্যাঁ সরি গ্রাউন্ড আছে, তো রাহুল কি গ্রাউন্ডে ফুটবল খেলছে। তো এখানে যতগুলো আমাদের শব্দ রয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8টাই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তবে আমার অলরেডি ক্লাস হয়ে গিয়েছে নাউন নিয়ে, প্রোনাউন নিয়ে, অ্যাডজেক্টিভ নিয়ে, এগুলো ক্লাস আমি অলরেডি করে দিয়েছি। আজকে আমি কিন্তু ভার্ব থেকে প্রথম ক্লাস করাচ্ছি, 2টো ক্লাস এখান থেকে হবে। কেমন? তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখো, পুরোপুরি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভার্ব জিনিসটা কি, প্রত্যেকেই তোমরা ভার্ব নিয়ে অবগত, তাই না? প্রথমে একটা আমি বাক্য দিয়েছি, একটা সংজ্ঞা দিয়েছি। এটা দেখো, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা, করা বলতে কোন সেন্স, কাজ করা, হওয়া, কোনো কিছু হওয়া, তাই না, অবস্থা, কোনো কিছু স্টেট বোঝায়। থাকা, থাকা মানে কোনো কিছু আমার কাছে আছে অর্থে ইউজ করা হয়। তাহলে যে শব্দ দিয়ে কোনো কিছু কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা বোঝায়, তাকেই আমরা বলি হচ্ছে ভার্ব। অনেকের মতে যে ভার্ব মানে শুধুমাত্র কাজ করা, অবশ্যই কাজ করা। তো কাজ করা বাদে হওয়া সেন্স কিন্তু দেয় ভার্ব, এবং কোনো কিছু থাকা, আমার কাছে স্টাইলাস আছে, আমার কাছে পেন আছে, আমার কাছে একটি লাল কলম আছে। তো এই যে আছে, আছে মানেই থাকা, থাকা সেন্সেও কিন্তু আমাদের ক্রিয়াপদ, বাংলায় বললে ক্রিয়াপদ, আর ইংলিশে বললে কি ভার্ব ব্যবহৃত হয়। কয়েকটা বাক্য দিব আমি, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। 1 নম্বর বাক্য, প্রথমে করা সেন্সে বোঝাচ্ছি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো এখানে সরাসরি কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে এখানে? সরাসরি কিন্তু কাজ করা বোঝাচ্ছে। এই প্লে দিয়ে কিন্তু কাজ করা বোঝাচ্ছে। তো করা সেন্স দিল কে? প্লে, প্লে হচ্ছে আমাদের ভার্ব। সেরকমই আমি পরের বাক্য লিখলাম, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? অ্যাম। তবে এটা কিন্তু আমাদের কোনো কিন্তু তোমরা বলতে পারো যে মেন কিন্তু ভার্ব, এটা এখানে এই বাক্যে ইউজ হয়েছে মেন। তোমরা অনেক মনে হতে পারে যে অ্যাম তো হেল্পিং ভার্ব, অবশ্যই হেল্পিং ভার্ব।
তবে এই বাক্যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জিনিসগুলো পরে আমি বোঝাবো, আপাতত ধরে রাখো যে অ্যামটা হচ্ছে মেন ভার্ব। আর এইখানে কিন্তু কোন সেন্স দিচ্ছে যে আমি একজন টিচার, আমি একজন শিক্ষক, আমার একটা অবস্থার কথা বলছে যে আমি একজন কি, আমার একটা কিন্তু টিচার আমি একজন। তো অ্যাম দিয়ে কিন্তু হওয়া সেন্স বোঝাচ্ছে। কি সেন্স বোঝাচ্ছে? হওয়া সেন্স বোঝাচ্ছে। তাহলে করা হওয়া হয়ে গেল। আর হচ্ছে কি থাকা, আই হ্যাভ এ পেন, আমার একটি কি আছে, আমার একটি কলম আছে। তাহলে আছে থাকা সেন্স দিচ্ছে কে? হ্যাভ। তো হ্যাভ হচ্ছে একটা ভার্ব। প্লে সরাসরি কাজ করা, অ্যাম হচ্ছে সরাসরি কাজ করা বোঝাচ্ছে না, তবে এখানে হওয়া সেন্স, কারো কিছু হওয়া সেন্সে, তাই না? হ্যাভটা কি, না কাজ করা না হওয়া, এটা হচ্ছে কি থাকা। থাকা বলতে কারো কাছে যা কিছু আছে ওটাকে থাকা সেন্সে ইউজ করা হয়। তাহলে এগুলো প্রত্যেকটাই ভার্ব, এগুলো দিয়েই করা হওয়া থাকা বোঝায়, তাই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে ভার্ব। কি বলি? ভার্ব। তো এর মধ্যে আবার হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তাই না, এগুলো সবই আছে। সব কিছুই কিন্তু আমরা এক এক করবো। এটা হলো বেসিক আমাদের ধারণা। এটা পুরোপুরি কিন্তু একটা বেসিক আমি তোমাদের ধারণা দিলাম। এরপরেই কিন্তু আমি আলোচনা করব এর যে ভাগগুলো সেগুলো নিয়ে। কীরকম ভাগগুলো আছে চলো আগে দেখে নিই। যেমন দেখো, আমি এখানে একবারেই দিয়েছি, আমি কিন্তু এখানে কোনো স্লাইড ইউজ করিনি, মানে কোনো অ্যানিমেশন ইউজ করিনি, সরাসরি দিয়েছি। কারণ অ্যানিমেশনটা আমি এখানে অ্যাড করিনি, অনেকের সমস্যা হতে পারে, এই জন্য আমি একবারেই তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত ভার্বকে বলতে পারি আমরা দুটো ভাগে, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। প্রথমে ভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভার্বকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ফাইনাইট, একটা হচ্ছে কি নন ফাইনাইট। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার দ্বিতীয় স্টেপ, এটা স্টেপ 1। স্টেপ 2 কি? এইখানে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মেন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটাকে আমরা হেল্পিং ভার্বও বলি। কি ভার্ব বলি? কালারটা একটুখানি চেঞ্জ করে নিই। হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। বোঝা গিয়েছে? ফাইনাইটকে দুই ভাগে ভাগ করা যায়, মেন ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের অপর নাম হচ্ছে কি হেল্পিং ভার্ব। আবার নন ফাইনাইটকে তিন ভাগে ভাগ করা যায়, ইনফিনিটিভ, তোমরা প্রত্যেকেই নাম শুনেছো এগুলোর, পার্টিসিপল, আর হচ্ছে কি জেরান্ট। তো এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। ফাইনাইটকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলো। দুই ভাগে, মেন ভার্ব, অক্সিলারি ভার্ব। নন ফাইনাইটকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ট। তো তোমাদের প্রথমে বলে রাখি, এটা হচ্ছে আমি পার্ট 2তে করাবো, পার্ট 2, ঠিক আছে? আর এটা পুরোটা আজকে করাবো, এটা হচ্ছে আমাদের পার্ট 1, ঠিক আছে? দেখো, কোনো রকম যাতে বুঝতে অসুবিধা না হয় আমি যেন প্রত্যেকটা জিনিস তোমাদের চোখের সামনে তুলে ধরছি। পার্ট 2 নিয়ে অনেকেরই সমস্যা হয়, সে অনলাইনেও আমি পড়িয়ে দেখেছি কিংবা অফলাইনেও পড়িয়ে দেখিয়েছি। বেশিরভাগ সমস্যা কিন্তু এই জায়গাটা হয়, ওই জন্য আমি এই পার্টটা আমি পার্ট 2তেই করাই, একবারে করাই না। আগে এই পার্টটা, বেসিক পার্টটাকে করাই, তারপরে ওই পার্টটাতে আমি নিয়ে যাব, কেমন? আচ্ছা, তো ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। এখানেই কিন্তু শেষ না। এইবার মেন ভার্বকে আবার দুই ভাগে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর কি বললাম? ইনট্রানজিটিভ। আবার অক্সিলারিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি আর হচ্ছে কি মোডাল অক্সিলারি। তো এগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আমি, কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে? ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গিয়েছে? আচ্ছা, এইবার আমরা, যেহেতু তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমরা মেনলি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, তো এই জিনিসটা তোমরা ব্যাকেটেই রেখে দাও আপাতত, তাই না? এইবার এটা না করালেও তোমাদের আজকে আমি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে একটুখানি বলি। দেখো, ভার্বের মেনলি কিন্তু ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অনেক ফর্ম হয়, তাই না? তো যেই ভার্বগুলোর রূপের পরিবর্তন হয়, একদম সহজ ভাষায় বলছি আমি, যে ভার্বগুলোর রূপের পরিবর্তন হয় কোনো বাক্যের মধ্যে থাকা, কি বললাম, বাক্যের মধ্যে থাকা সাবজেক্ট, সেই বাক্যের টেন্স, সেই বাক্যের পার্সন, আর সেই পার্সনটা কি পার্সন, ফার্স্ট পার্সন, এটা তো পার্সন হলো, তার সঙ্গে সঙ্গে কি নাম্বার, নাম্বার বলতে ওই মনে করো সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে? তো এগুলোর, এই জিনিসগুলোর ওপর ভিত্তি করে যেই ভার্বের কি হয়, রূপের পরিবর্তন হয়, ফর্মের কি হয়,
চেঞ্জ হয়, ভার্বের রূপের পরিবর্তন হয় সাবজেক্ট, টেন্স, তারপর হচ্ছে পার্সন আর হচ্ছে কি নাম্বার অনুযায়ী যেই ভার্বের রূপের পরিবর্তন হয় তাকে বলি আমরা ফাইনাইট ভার্ব। তার মানে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব যা কিছু আছে সবগুলো কিন্তু রূপের পরিবর্তন হয়। রূপের পরিবর্তনটা কার ওপর ডিপেন্ড করে হয় সেটা হচ্ছে সাবজেক্ট, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এইবার ঠিক এর অপোজিট হচ্ছে কি নন ফাইনাইট। বাক্যের মধ্যে সাবজেক্ট কি থাকে থাকুক, কিংবা টেন্স কি হয় হোক, কিংবা সেই বাক্যে কোন ধরনের পার্সন, কোন ধরনের মনে কর নাম্বার মানে সিঙ্গুলার প্লুরাল যাই থাকুক না কেন, এই জিনিসগুলোর প্রভাব বা এগুলোর প্রভাবে যেই ভার্বের কি হয় না, রূপের পরিবর্তন হয় না, ফর্ম কি হয় না, চেঞ্জ হয় না, তাকে নন ফাইনাইট। ভার্বের রূপের পরিবর্তন হলে ফাইনাইট, না হলে নন ফাইনাইট। আর রূপের পরিবর্তনগুলো কিসের ওপর হয়? এক তো হচ্ছে বাক্যে থাকা সাবজেক্ট, বাক্যের টেন্স, বাক্যে থাকা সাবজেক্টের পার্সন আর সাবজেক্টের নাম্বার, এগুলো অনুযায়ী পরিবর্তন হয় আর হয় না। হলে হচ্ছে ফাইনাইট, না হলে কি নন ফাইনাইট। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথমে আলোচনা করব ফাইনাইট ভার্ব নিয়ে। তো দেখো ফাইনাইট ভার্বের মধ্যে প্রথমেই রূপের যে পরিবর্তনগুলো হয় কিছুক্ষণ আগে তোমরা দেখলা, এটা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার বাক্য। আই নো হিম, শি নোজ হিম, আই নিউ হিম। দেখো সাবজেক্টকে আই, তাই না, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে টেন্স হচ্ছে কোনটা, প্রেজেন্ট। আমি টেন্সও করাবো। টেন্সের ভিডিও কারা কারা চাও কমেন্টে জানাও। টেন্সের ভিডিও কাদের কাদের প্রয়োজন কমেন্টে জানাও। ঠিক আছে, দেখো প্রেজেন্ট টেন্স অনুযায়ী কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো, এখানে ভার্বের রূপের কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম বসলো। ঠিক সেইভাবে দেখো পরেরটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাও যা এটাও তা, তবে সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে কি এস যুক্ত হয়েছে, অনেক সময় এখানে ইএসও যুক্ত হয়। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল, এখানে এক ধরনের ছিল, এখানে এক ধরনের হলো। আবার পরে বাক্য দেখো পাস্ট ইনডেফিনিট, কি বললাম, পাস্ট ইনডেফিনিট, তো এখানে কিন্তু V2, এখানে হচ্ছে কি V1, এটা হচ্ছে কি V2, বোঝা গিয়েছে? তো টেন্সের অ্যাকর্ডিং এবং সাবজেক্টের অ্যাকর্ডিং কিন্তু আমাদের ভার্বের রূপের পরিবর্তন হলো কি না বলো? অবশ্যই হয়েছে। তো এই জন্য এই ভার্বগুলোকে আমরা কোন ধরনের ভার্ব বলবো, ফাইনাইট নাকি নন ফাইনাইট? প্রত্যেকেই বলবা এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, কারণ এখানে টেন্স আর হচ্ছে কি পার্সন আর হচ্ছে পার্সনের যে নাম্বার এই অ্যাকর্ডিং কিন্তু চেঞ্জ হয়েছে। একবার নো, একবার নোস, এস যুক্ত হয়েছে, আর একবার হচ্ছে কি V2 ফর্ম হয়েছে। কোন ফর্ম? V2। এটা V1, এটাও V1 প্লাস এস যুক্ত হয়েছে, বোঝা গিয়েছে? আচ্ছা, এইবার আমরা দেখলাম যে মেন ভার্ব ছিল, সেখানে মেন ভার্ব আমাদের ফাইনাইট ভার্বের মধ্যে মেন ভার্ব ছিল। তো মেন ভার্ব বলতে কি বলতো, যেগুলো দিয়ে সরাসরি কাজ বোঝায়। মেন ভার্ব বলতে যেগুলো দিয়ে সরাসরি কাজ বলে, প্লে, রাইট, কল, সি, ড্র। প্লে মানে খেলা, রাইট মানে লেখা, কল মানে ডাকা, সি মানে দেখা, ড্র মানে আঁকা। এই প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে হচ্ছে সরাসরি কোনো কাজ। কি বোঝাচ্ছে? সরাসরি কোনো কাজ বোঝাচ্ছে। যে শব্দ দিয়ে সরাসরি কোনো কাজ বোঝায় তাকে আমরা বলি মেন ভার্ব। কোনো সংজ্ঞা দেয়নি এখানে, ঠিক আছে? যে শব্দ দিয়ে সরাসরি কোনো কাজ বোঝায় তাকে আমরা বলি হচ্ছে কি মেন ভার্ব। মেন ভার্বে কিন্তু মোটামুটি ধরে রাখো মেনলি হচ্ছে V1, V2 আর হচ্ছে কি V3 কিন্তু ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো মেন ভার্বটা কি আশা করে বুঝতে পেরেছো? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটুখানি তোমরা পিছিয়ে নিয়ে যাও, আবার দেখবা সমস্ত কিছু বুঝে যাবা। এইবার মেন ভার্ব তো বুঝলাম, যা দিয়ে সরাসরি কোনো কাজ করা হয়, যেমন খেলা, লেখা, ডাকা, দেখা, আঁকা, সব কিন্তু সরাসরি কাজ, মেন ভার্ব। এবার মেন ভার্বের মধ্যে 1 নাম্বার কি, এর ভাগটা কি ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এবার এদের কি ব্যাপার, তাই তো? কোনটা ট্রানজিটিভ? দেখো মেন ভার্বগুলোই কিন্তু কোনো সময় হবে ট্রানজিটিভ, কোনো সময় হবে ইনট্রানজিটিভ। ব্যাপারটা কি দেখো, বাংলায় সংজ্ঞা দিয়েছি, যে ভার্বগুলো সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে অবজেক্টের সাহায্য নেয়। সহজ ভাষায় দিয়েছি, যে ভার্বগুলো কোনো বাক্যে তার অর্থ প্রকাশের জন্য অবজেক্টের সাহায্য নেয়। অবজেক্টের বাংলা আমি বেসিক ক্লাসে কি বলেছিলাম?
কর্ম, যার প্রতি কাজ করা হয়, কর্তা যার প্রতি কাজ করে বা কাজের প্রভাব যার ওপর পড়ে। ঠিক আছে, তো যেই ভার্ব তার অর্থ প্রকাশ করতে সেই বাক্যে অবজেক্টের সাহায্য নেয়, কর্মের সাহায্য নেয়, তাকেই আমরা বলবো মেন ভার্বের মধ্যে কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। বাক্য দেখো একবারই বুঝবে। হি গেভ মি এ পেন, সে আমাকে কার, শি গেভ মি এ কার, হি গেভ মি এ কার, সে আমাকে একটি গাড়ি দিয়েছিল। অবজেক্টকে আমরা বাক্যে কি করে পাই? বাক্যে যদি কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তরে আমরা কাকে পাই? অবজেক্টকে। সে আমাকে কি দিয়েছিল? উত্তরে কি? একটি গাড়ি দিয়েছিল। সে একটি গাড়ি কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে দেখো কি দিয়ে প্রশ্ন করে কার, কাকে দিয়ে প্রশ্ন করলে আমাকে পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে অবজেক্ট 1 বা এটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2। বোঝা গিয়েছে? তাহলে তুমি যদি সাপোজ এই বাক্য থেকে অবজেক্টগুলোকে সরিয়ে দাও, হি গেভ, সে দিয়েছিল, কোনো মিনিং আছে? কোনো মিনিং নেই। তার মানে এই বাক্যে যে মেন ভার্ব কে? গেভ। তো গেভটা আমাদের কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? তোমরা বলবা ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ? কারণ এটা অবজেক্ট ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারছে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তার মানে কি মেন ভার্বের মধ্যেই কি আমার আবার এক্সট্রা করে পড়তে হবে? এটা ট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ? তো উত্তর হচ্ছে না। তোমরা জাস্ট কনসেপ্টটা বোঝো, অবজেক্টের সাহায্য নিলে ট্রানজিটিভ আর অবজেক্টের সাহায্য না নিলে কি? ইনট্রানজিটিভ, তাই তো? এইবার তোমাদের বাক্য দেখে বুঝতে হবে যে সেই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কিনা আর সেই বাক্য দিয়ে পুরোপুরি সেন্স ক্লিয়ার হচ্ছে কিনা। যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে সেটা ট্রানজিটিভ, অবজেক্ট যদি না থাকে এবং বাক্যের যদি পুরোপুরি মানে বোঝা যায় তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। এতটুকুই জিনিস, আর বেশি কিছু না এখানে। এরপরে আই লাভ ইটিং, আমি খাওয়া ভালোবাসি। আমি কি ভালোবাসি? আমি খাওয়া ভালোবাসি। তাহলে অবজেক্ট আছে, অবজেক্টকে বাদ দিলে আই লাভ, আমি ভালোবাসি, কোনো সেন্স আছে? অবশ্যই নেই। তার মানে এইখানে থাকা লাভ যে শব্দটি, মানে যেটা মেন ভার্ব, এটা যেহেতু অবজেক্ট ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারছে না, বাক্যের অর্থ প্রকাশ করতে পারছে না, সেই জন্য লাভ হচ্ছে আমাদের মেন ভার্ব অবশ্যই। তবে মেন ভার্বের মধ্যে কোনটা? ট্রানজিটিভ। সেমভাবে এর ঠিক বিপরীতকে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ হচ্ছে এমন এক ধরনের ভার্ব যে বাক্যের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে কোনো রকম অবজেক্টের সাহায্য ছাড়াই। অবজেক্টের সাহায্য ছাড়াই যে ভার্ব বাক্যের অর্থ প্রকাশ করতে পারে পুরোপুরি, তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। যেমন উইল স্মাইল্ড, আমরা হেসেছিলাম। আমরা হেসেছিলাম, কোনো ডাউট আছে? পুরোপুরি মিনিং আসে না বলো তো? পুরোপুরি মিনিং আছে, কিন্তু এখানে কোনো অবজেক্ট আছে? তুমি দেখো তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তো ভার্বকে, দেখো তো উত্তরে কিছু আসছে কি না। তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কে আসে উত্তরে? অবজেক্ট আসে। কে আসে? অবজেক্ট আসে। তাহলে এখানে তো অবজেক্ট নেই, তাহলে কেউ কিন্তু এখানে আসতে পারবে না। ঠিক আছে, কেউ আসবেই না, আসতে পারবেই না, অবজেক্ট নেই তো। কি বা কাকে দিয়ে তুমি যতই প্রশ্ন করো উত্তরে কেউ আসবে না। বার্ডস ফ্লাই, পাখি কি করে? পাখিরা ওড়ে। তো এখানে স্মাইল্ড আর হচ্ছে ফ্লাই, এই দুটো বাক্যে ব্যবহার করা হয়েছে। এই বাক্যে কোনো রকম অবজেক্ট নেই। অবজেক্ট না থাকা সত্ত্বেও পুরোপুরি অর্থ কিন্তু এখানে কি হয়েছে? প্রকাশ কিন্তু এখানে হয়েছে। আমরা হেসেছিলাম আর পাখিরা ওড়ে, পুরোপুরি সেন্স আছে। তার মানে এই বাক্যে ব্যবহৃত যে ভার্বগুলো, এগুলো অবশ্যই মেন ভার্ব। দেখো একটা জিনিস মাথায় রাখবা, ভুলে যাবা না কিন্তু, ট্রানজিটিভ ভার্বও মেন ভার্ব, ইনট্রানজিটিভও কি মেন ভার্ব। তবে ডিফারেন্স কোথায়? ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবে আর ইনট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবে না, এতটুকু ডিফারেন্স। অবজেক্ট ছাড়া যেই ভার্ব তার অর্থ প্রকাশ করতে পারবে না, সেই বাক্যের অর্থ প্রকাশ করতে পারবে না, তাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্ব সেই বাক্যের অর্থ অবজেক্ট ছাড়াই পুরোপুরি প্রকাশ করতে পারবে, তাকে আমরা বলবো হচ্ছে ইনট্রানজিটিভ। আশা করি এর পরে আর কোনো রকম সমস্যা নেই। আর অবজেক্ট জিনিসটা বোঝাই, আই প্লে ক্রিকেট, খেলা কাজটা করছে কে? আমি। যে কাজ করে সে কে? বাংলায় বললে কর্তা, ইংলিশে বললে সাবজেক্ট। প্লেটা কি আমাদের ভার্ব, কাজ করা বোঝাচ্ছে সরাসরি। ক্রিকেটটা কি? অবজেক্ট। কেন? আমি কি খেলি? উত্তরে কি? ক্রিকেট। বা এখানে কাজের প্রভাব কার ওপর গিয়ে পড়লো? ক্রিকেটের ওপর গিয়ে পড়লো। কার প্রতি কাজ করছে? সাবজেক্ট ক্রিকেটের প্রতি। আর মনে রাখবা
অবজেক্টটা কিন্তু অবশ্যই একটা নাউন অথবা কি প্রোনাউন। বোঝা গেল? ক্রিকেট কি একটা অবশ্যই নাউন। সাবজেক্টকে বাদ দিয়ে বাক্যের বাকি অংশের মধ্যে যে নাউন প্রোনাউন থাকে ওটাকে আমরা অবজেক্ট বলি। কি বললাম? বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশের মধ্যে যেই নাউন বা প্রোনাউন থাকবে ওটাই অবজেক্ট। অবজেক্ট মানে কাজের প্রভাব কর্তার কাজের প্রভাব যার উপর গিয়ে পড়ে তাকেই আমরা বলি হচ্ছে কি অবজেক্ট। কর্তার কাজের প্রভাব যার উপর গিয়ে পড়ে তাকে আমরা বলি অবজেক্ট। দেখো আর তোমাদের এটাই লাস্ট কিন্তু স্লাইড। কেমন? অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব মানে কি বলেছিলাম আমি? হেল্পিং ভার্ব, মানে বাংলায় বলতে গেলে সাহায্যকারী ভার্ব। যেই ভার্ব দিয়ে কোনো কিছু কাজের বা ক্রিয়ার যে কাল বোঝায়, ক্রিয়ার কাল, ভয়েস, মুড এগুলো বোঝায়। এগুলো কিন্তু সরাসরি কোনো কাজ বোঝাচ্ছে না। মনে করো যেমন খেলা, দেখা, আঁকা, গাওয়া, যাওয়া, এগুলো দিয়ে সরাসরি কাজ, ওটা হচ্ছে মেন ভার্ব। আর অক্সিলারি ভার্ব দিয়ে কি কি বোঝায়? একটা হচ্ছে কাল, ক্রিয়ার কাল, কাজটা কোন সময় হলো, বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ। কিংবা বলতে পারো যে অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কিছু মুড বোঝায়, তারপরে হচ্ছে তোমাদের কি বলবো, তোমাদের হচ্ছে ভয়েস বোঝায়। তো এগুলো বোঝাতে যেই ভার্বগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের কি ভার্ব? অক্সিলারি। এবার অক্সিলারির মধ্যেও কিন্তু একটা আছে প্রাইমারি অক্সিলারি, যেটা তোমরা প্রত্যেকেই জানো, আর একটা হচ্ছে কি মোডাল অক্সিলারি, যেটাও তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। প্রাইমারি অক্সিলারির মধ্যে কিন্তু দেখো 1 নম্বরে আছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, তাই না? তো টু বি ভার্বের মধ্যে কী কী তোমরা এগুলো প্রত্যেকেই জানো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এগুলো দিয়ে কিন্তু বাক্যের মধ্যে কি বোঝায়? কাল বোঝায়। তারপরে তোমাদের কোনো বলতে পারো ভয়েস বোঝায়, মুড বোঝায়। ঠিক আছে? এবার টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলোও কিন্তু হেল্পিং ভার্বের মধ্যে পড়ে, অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। টু হ্যাভের মধ্যে কি হ্যাভ, হ্যাজ, আর পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড। এগুলোই কিন্তু আমাদের প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ে। অক্সিলারির মধ্যে কোনটা? প্রাইমারি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো কিন্তু বাক্যের মধ্যে যখনই দেখবা তখন বুঝে নিবা সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি ভার্ব? প্রাইমারি অক্সিলারি ভার্ব। ঠিক আছে? বাক্য দিয়েছি, আই অ্যাম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখছি। অ্যাম দিয়ে কিসের সেন্স দিচ্ছে? প্রেজেন্ট, বর্তমানকালের। আমি একটি চিঠি লিখছি, লিখিতেছি। সেমভাবে আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছিলাম, পাস্ট, বর্তমান, অতীত। তাহলে এখানে বললাম না আমি যে কাল কিংবা ভয়েস কিংবা মুডের সেন্স দেয়। তো এখানে অ্যাম দিয়ে প্রেজেন্ট কালকে, বর্তমানকে রিপ্রেজেন্ট করলো, যে আমি এখন একটি কি লিখছি? চিঠি লিখছি। ওয়াজ দিয়ে আমি একটি চিঠি লিখিতেছিলাম, অতীতের সেন্স দিল। বোঝা গিয়েছে? এই জায়গাটা মনে রাখবা। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। তো এটা দিয়ে কিন্তু কোনো কাল টাল এগুলো বোঝায় না। এগুলো দিয়ে নর্মালি কোনো কিছু পারমিশন চাওয়া হয়, পোলাইট ব্যবহার দেখানো হয়, পোলাইট রিকোয়েস্ট করানো হয়। তারপরে মনে করো তোমাদের এখানে কোনো কিছু করা উচিত, উচিত সেন্সে ব্যবহার হয়, তাই না? কোনো কিছু মনে করো সম্ভাবনা, কি কি বললাম? একটা হচ্ছে সম্ভাবনা, সক্ষমতা, তাই না? তারপরে মনে করো পোলাইট রিকোয়েস্ট করা হয়, কোনো কিছু করা উচিত অর্থে এখানে ইউজ করা হয়, তাই না? পারমিশন নেওয়া হয়। এই জিনিসগুলো করার জন্য কিন্তু আমরা কি করি? মোডাল ভার্বের বা মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করি। যেমন দেখো উড, উইল, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, এগুলো দিয়ে কিন্তু আমাদের পারমিশন, উচিত, তারপরে হচ্ছে সম্ভাবনা, তাই না? এই সমস্ত কিছু বোঝায়। যেমন উড দিয়ে তোমাদের পোলাইট রিকোয়েস্টও বোঝানো হয়। আবার মনে করো যে মে দিয়ে তোমাদের মনে করো কোনো কিছু সম্ভাবনা বোঝানো হয়। ক্যান দিয়ে বোঝানো হয় হচ্ছে সক্ষমতা, কোনো কাজ করতে পারছি কি না এরকম সক্ষমতা দেখায়। মাস্ট, কোনো কাজ করতেই হবে এরকম সেন্স হয়। শুড দিয়ে কোনো কিছু করা উচিত সেরকম সেন্স দেয়। তো এখানে কিন্তু পারমিশন নেওয়া, সক্ষমতা, কোনো কিছু করতেই হবে এরকম সেন্স, উচিতের সেন্স, তাই না? তারপরে হচ্ছে মনে করো যে এখানে পসিবিলিটি, ঠিক আছে? এখানে মাইট আছে, মে আছে, এই যে মে, পসিবিলিটি, এগুলো কিন্তু বোঝায়। বোঝা গিয়েছে? বাক্য দেখো, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তার মানে কি কোনো একটা কাজ সেটা আমি করতে পারি, তার মানে কি কাজ করার আমার সক্ষমতা আছে। তাহলে সক্ষমতা বোঝাচ্ছে কি দিয়ে? কি দিয়ে বলো? কোন শব্দ দিয়ে?
অবশ্যই ক্যান দিয়ে। তো ক্যান হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। ইউ মাস্ট অবে ইউর এল্ডার্স, বড়দের কি করা উচিত তোমার? অবশ্যই ইউ মাস্ট অবে, তাই না, সম্মান করা উচিত। তাহলে এখানে আচ্ছা উচিত তো ওখানে সেন্স হবে না, মাস্ট আছে, তাই না? মাস্ট মানে কি? ইউ মাস্ট অবে ইউর এল্ডার্স, অবশ্যই তোমাকে তোমার যে বড়দের কি করা উচিত? মানা উচিত, মান্য করা উচিত। একদম সঠিক বলতে গেলে এটা করতে হবে, তোমার বড়দের কি করা উচিত? মান্য করতে হবে। কি করতে হবে? মান্য, মানে মেনে চলতে হবে। তাহলে এখানে অবশ্যই মানে করতেই হবে এরকম সেন্সে আছে। কি সেন্সে আছে? করতেই হবে, মেনে চলতেই হবে, মানতেই হবে এরকম সেন্স, ঠিক আছে? তো এখানে আবশ্যক কোনো কিছু বলছে, করতেই হবে এরকম সেন্স। আর উপরেরটার মধ্যে কি ছিল? সক্ষমতা, আমি এটা করতে পারি, সক্ষমতা বোঝাচ্ছে। তো এই জন্যই এগুলোকে আমরা বলবো হচ্ছে কি? এগুলোকে আমরা বলবো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে টেন্স বোঝায়, আর টেন্সের ক্ষেত্রে দেখবা এগুলো ইউজ করা হয়, মানে কাল বোঝাবে, এক কথায় বলতে গেলে কাল, ভয়েস, মুড এগুলো বোঝাবে। আর মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কিছুর পারমিশন নেওয়া, কারোর সঙ্গে পোলাইটভাবে রিকোয়েস্ট করা, কোনো কিছুর সক্ষমতা, সম্ভাবনা, কোনো কিছু করতেই হবে, কোনো কিছু করা উচিত, এরকম সেন্স দিবে। তো এই কিন্তু আমাদের ছিল ওভারঅল, তোমাদের বলতে পারো আমাদের ভাগটা নিয়ে আসি। মেন ভার্ব পড়ালাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে না। অক্সিলারির মধ্যে প্রাইমারি এটা হচ্ছে আমাদের কাল বোঝাবে, মুড বোঝাবে, ভয়েস বোঝাবে। আর মোডাল দিয়ে হচ্ছে কি বোঝাবে বললাম, সেটা হচ্ছে কোনো কিছু পারমিশন চাওয়া, সম্ভাবনা, সক্ষমতা, তাই না, পোলাইটভাবে কাউকে রিকোয়েস্ট করা, এই সমস্ত কিছু বোঝাবে। উচিত সেন্সে বোঝাবে, কোনো কিছু করতেই হবে এরকম সেন্সে বোঝাবে। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তাহলে আজকের যে আমাদের পার্ট 1-এর যে ক্লাসটি, ঠিক আছে, ভার্বের যে পার্ট 1-এর ক্লাসটি, সেটা কিন্তু এখানেই আমি সমাপ্ত করছি। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।